আমরা আমাদের আজকের আলোচনায় সিআরপিসির কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। সর্বশেষ আমরা যেটা আলোচনা করেছিলাম সিআরপিসির 63 ধারা। সিআরপিসির 63 ধারার বক্তব্যটা হলো যে আহ, পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম। তো আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সিআরপিসির 63 ধারা আমরা আলোচনা করেছিলাম, সেটি ছিল যে পুলিশ যে ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছেন, এই ব্যক্তিটাকে কিভাবে ছেড়ে দিবেন। তো এখানে যে কথাটি বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম, বলছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তার মুচলেখা ছাড়া ছাড়া যাবে না, আদালতের নির্দেশ ছাড়া যাবে না, জামিন ছাড়া ছাড়া যাবে না। এটাই আমরা আলোচনা করেছিলাম। আমরা এখন যেটা আলোচনা করব সেটি হলো সিআরপিসির 66 ধারা। এই সিআরপিসির যে 66 ধারার একটা বিষয় বলা আছে এখানে। সিআরপিসির 66 ধারার মধ্যে যে বক্তব্যটি বলা আছে যে আহ, পুলিশ যাকে গ্রেপ্তার করেছেন, অর্থাৎ পুলিশ একটা আসামিকে গ্রেপ্তার করেছেন। তো গ্রেপ্তার করে যখন তিনি এটাকে নিয়ে থানার দিকে যাচ্ছেন বা আদালতের দিকে যাচ্ছেন, তখন যদি এই আসামিটা পুলিশ হেফাজত থেকে পলায়ন করেন, তাহলে যে পুলিশ অফিসারের হেফাজত থেকে আসামিটা পলায়ন করেছে সেই পুলিশ অফিসারের করণীয় কি। অর্থাৎ সিআরপিসির 66 ধারার মধ্যে একটা বক্তব্য বলা আছে যে পুলিশ হেফাজত থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, যে ব্যক্তির হেফাজত থেকে সে আসামিটা পলায়ন করেছে, সেই পুলিশ অফিসার ওই আসামিটাকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে তার গ্রেপ্তারটা কার্যকরী করতে, তাকে গ্রেপ্তার করতে পারবে, তারপর তাকে অনুসরণ করতে পারবে। অর্থাৎ তোমার কাছ থেকে আসামি পালিয়ে গেছে, তুমি তাকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে। অর্থাৎ তাকে পুনরায় আটক করার জন্য তুমি এই ক্ষমতাটা প্রয়োগ করবে। তার মানে হলো যে আসামি পালিয়ে গেল, তুমি আর তোমার আর যাওয়ার কোনো সুযোগ নাই। সিআরপিসি 66 ধারা বলছে যে না, সে যেতে পারবে। অর্থাৎ এই আসামিটাকে অনুসরণ করে সে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে। অর্থাৎ সিআরপিসির 66 ধারার মধ্যে এই বক্তব্যটা বলা আছে। তো অনেকে কি করে যে 66-র সাথে 58 ধারা দেয়, আমরা এটা দেব না। 58 আলাদা, 66 আলাদা। 58 প্রশ্নটা হলো যে একজন পুলিশ অফিসার তিনি একটা স্থানে কয়েকজন লোককে সন্দেহজনক অবস্থায় দেখেছেন। তো উক্ত পুলিশ অফিসার তাদের দিকে অগ্রসর হলে সেই ব্যক্তিরা কি করেছে, সেই পুলিশ অফিসার যে থানা এলাকায় কর্মরত, সেই থানা এলাকা ছেড়ে অন্য থানা এলাকায় প্রবেশ করেছে। তার মানে তুমি তোমার থানা এলাকায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারো বিনা পরোয়ানায়, অন্য থানা এলাকায় গিয়ে গ্রেপ্তার করতে পারো কি? হ্যাঁ, পারে। 58। তাহলে 66 ধারার প্রশ্ন কি? 66 ধারার প্রশ্ন হলো যে তুমি যাকে গ্রেপ্তার করেছো অলরেডি, এই গ্রেপ্তারকৃত ব্যক্তিটা, তাকে নিয়ে তুমি থানার দিকে যাচ্ছ কিংবা কোর্টের দিকে যাচ্ছ। তো এই প্রতিমধ্যে যদি আসামিটা তোমার কাছ থেকে পলায়ন করে, তাহলে তুমি কি দায়িত্ব পালন করতে পারবা, সেটাই বলা হয়েছে এই সিআরপিসির 66 ধারায়। 66 ধারা সম্পর্কে কার কোনো বক্তব্য আছে? নেগেটিভ স্যার। কি কিছু বলার আছে? ফরিজুর, না ফারিজুর স্যার। ফারিজুর কি বইটি পড়তেছো না পড়ো না, কোনটা? স্যার পড়তেছি স্যার। কম পড়ো নাকি? না স্যার, পড়তেছি স্যার। আচ্ছা, কি আজাদ বলতে পারবা স্যার, এটা কি সঠিক মানে এই সম্পর্কে তোমার আর কিছু বলার আছে এই প্রশ্ন সম্পর্কে? না স্যার, কিছু বলার নাই স্যার। আচ্ছা, তার মানে এটা বলছো। আমরা পরবর্তী প্রশ্ন আছে, সমন কাকে বলে বা সমন বলতে কি বুঝেন? সমন কি, সমন কাকে বলে, সমন কি বা সমন কাকে বলে, এবং কে সমন জারি করতে পারে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সমন কাকে বলে, কে সমন জারি করতে পারেন, সমন কাকে বলে, এটা বলতে পারো শরীফুল? জি স্যার। বলো তো। সিআরপিসির 68 ধারা অনুযায়ী সমন বলতে বোঝায় কোনো মামলার সাক্ষী বা বাদী নির্দিষ্ট দিন তারিখ সময়ে
আদালতে হাজির হওয়ার জন্য আদালতের স্বাক্ষরিত সিলমোহরযুক্ত 2 কপি আদেশনামাকেই সমন বলে। সমন কে জারি করতে পারেন? ফারিজুর জানো? ফারিজুর, সমন কে জারি করতে পারেন? পুলিশ এবং আদালতের কর্তৃক কোনো যে এভাবে কোনো তো হবে ব্যক্তি না। তোমাকে তো সিআরপিসি পুরোটা বলতে হবে। সিআরপিসির সিআরপিসির 68(2) ধারায় উল্লেখ করা আছে হুম। পুলিশ এবং সংশ্লিষ্ট আদালতের যে কোনো ব্যক্তি দ্বারা সমন জারি করা হবে। সমন কয় ধরনের ব্যক্তি সমন জারি করতে পারেন? স্যার 3 ধরনের ব্যক্তি স্যার। হ্যাঁ, সঠিক উত্তর 3 ধরনের, অর্থাৎ পুলিশ, আদালত যাকে নির্দেশ দেবেন সে, অথবা আদালতের কোনো কর্মচারী। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, সমন জারি, সমন কিভাবে জারি করতে হয়? আচ্ছা, যদি কখনো প্রশ্ন আসে যে ব্যক্তির প্রতি সমন ইস্যু করা হয়েছে তিনি যদি কোনো সরকারি চাকরিজীবী হন, সেক্ষেত্রে সমন জারির পদ্ধতি আলোচনা করবে। কত ধারা এটা? 72 ধারা স্যার। 72 ধারা। ওটা কত ধারা? স্যার 72 দ্বারা। 72 ধারা। কি বলা আছে এখানে? প্রজাতন্ত্রী কর্মচারীর বিরুদ্ধে যদি সমন জারি করা হয় তাহলে তার সমন জারি পদ্ধতি। শোনো, এগুলা কিছু ছাগল মার্কার লোক আছে, অমুক অমুক জায়গায় চাকরি করে, তার তার প্রতি সমন আসছে, এইগুলো কোনো প্রশ্ন আসে না। কথাটা কিরকম আসে যে একজন সরকারি কর্মচারীর প্রতি সমন জারির পদ্ধতি আলোচনা করুন। এত মানে খারাপ মানের কোনো প্রশ্ন আসে না, প্রশ্নটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়, ধারা ঠিক আছে। তো আসলে এখানে যে কথাটা বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির পদ্ধতি আলোচনা। তো প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর উপর সমন জারি করতে গেলে এই প্রজাতন্ত্রের কর্মচারী যে অফিসে কর্মরত আছেন তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার কাছে সমনটা প্রেরণের কথা বলা হয়েছে। এই তো নাকি? জি হুম? স্যার। সমন প্রদত্ত ব্যক্তিকে যদি সমন প্রদত্ত ব্যক্তিকে যদি বাড়িতে পাওয়া না যায়, সেক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি কি? কত ধারা এটা? যার নামে সমন। 70 ধারা স্যার। 70 ধারা। কি আছে অনুসরণীয় পদ্ধতি? অনুসন্ধান 70 করেছে যার নামে সমন জারি করা হয়েছে উক্ত ব্যক্তিকে যদি খুঁজে পাওয়া না যায়, পাশে যদি কোনো সাবালক পুরুষ থাকে তাহলে তাকে খুবই বুঝিয়ে দিতে হবে, অপকৃত তার প্রাপ্তি শিক্ষা নিতে হবে। মানে এখানে কথাটা হলো যে সমন যার নামে ইস্যু করা হয়েছে তাকে যদি বাড়িতে পাওয়া না যায়, তাহলে ওই বাড়ির যে সাবালক পুরুষ সদস্য আছে তার নিকট সমন দেওয়া যাবে, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, পুলিশ কি লটকিয়ে সমন জারি করতে পারেন? যদি পারেন তাহলে কখন? এটা 71 পরে স্যার। এটা সামেদুল কত ধারার প্রশ্ন? স্যার 71 দ্বারা স্যার। কি বলা আছে 71 ধারায়? স্যার বলো। ওখানে যদি সমন প্রদত্ত ব্যক্তিকে পাওয়া না যায় সেক্ষেত্রে তার বাড়ির সামনে প্রকাশ্য কথাটা তো স্থানে। বলতে হবে না, কথাটা কি তোমার হলো? 71 ধারার বক্তব্য বলা আছে যে 69 এবং 70 ধারার বিধান পালন করেও যদি কোনো ব্যক্তির উপরে সমন জারি করা না যায়, সেক্ষেত্রে তো এটা কি বলবে? নাম্বার তো তুমি মাগনা পাবা না, নাম্বার কি তোমাকে মাগনা দেবো কেউ? হ্যাঁ? আচ্ছা কি আজাদ? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, কোন স্বায়ত্তশাসিত কোম্পানিতে কর্মরত যারা আছেন, কোন কোম্পানিতে, কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে যদি প্রতিষ্ঠানের কোনো কর্মচারীর নিকট সমন জারি করার প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে সমনের কপিটি কার নিকট প্রেরণ করতে হবে? কত ধারা? এটা স্যার 69-এর 3 থেকে স্যার। উপধারা। যাক, সমনের বিষয়টা তোমরা বুঝলা। সমনের মোটামুটি সমন আসলে তোমরা লিখতে পারবা, এই তো? আচ্ছা, গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝেন? গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে? দীপ্তি, গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে দীপ্তি? দীপ্তি কি আমার কথা বুঝতে পারছো?
জি স্যার। গ্রেপ্তারি গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে, গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝেন? এটা কত ধারার প্রশ্ন? গ্রেপ্তারি পরোয়ানা তো স্যার সিআরপিসি 46। 46। ভালো কথা, হ্যাঁ ভালো আছে। একটু পড়ালেখা করো, পড়ালেখা করো, বুঝছো? করতেছি তো স্যার। তো এখন তুমি যদি 46 ধারা দাও, 75 ধারার জায়গায় 46 ধারা দাও, তাহলে কেমনে তুমি পাশ করবা কত? হুম? অর্ধেক দিয়েছে স্যার। কি? আচ্ছা, আজাদ, গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে? ফৌজদারি কার্যবিধি আইন 75 ধারা পিআরবি 468 বিধি মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা। বিআরবি সব জায়গায় হয় না, এখানে গ্রেপ্তারি পরোয়ানা তোমাকে আহ, তোমার কথাটা হবে সিআরপিসি 75 ধারা অনুযায়ী। গ্রেপ্তারি পরোয়ানা বলতে বোঝায় যে পরোয়ানা দ্বারা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা যায়, সেটি হলো গ্রেপ্তারি পরোয়ানা। সিআরপিসির 75 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা বলতে বোঝায় যে পরোয়ানা দ্বারা একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা যায়, সেইটাকেই বলা হয় গ্রেপ্তারি পরোয়ানা। আমার কথা কি বুঝতে পারছো না, বুঝো নাই? বুঝতেছি। কি আমার কথা বোঝা গেছে? বোঝা যায় স্যার। আচ্ছা, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে আমরা বুঝলাম, ভালো। আচ্ছা, একজন জনসাধারণ কি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেন? যদি পারেন তাহলে কখন? একজন জনসাধারণ কি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেন? আমার কথা কি বুঝতে পারছো? কি আমার কথা বোঝা নাই? কে? জাফর ইকবাল, তোমরা কি আমার কথা শুনছো? জাফর ইকবাল, স্যার। একজন জনসাধারণ কি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেন? জি স্যার, পারে স্যার। সিআরপিসি 77 ধারা অনুযায়ী একজন জনসাধারণ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারে স্যার। একজন জনসাধারণ তামিল করতে পারে স্যার। তামিল করতে পারেন, Good. জনসাধারণও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেন, যাক ভালো। কোন ধারা অনুযায়ী পারেন? 77 ধারা স্যার। 77 ধারা। কোন ধারা অনুযায়ী পারেন আক্তার, এই আজাদ? আজাদ, আর বলেন স্যার। কোন ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেন সিআরপিসির? হুম? 78 স্যার। 78 ধারা। কি কারণ, মানে, আহ জনসাধারণ কোন গ্রেপ্তারি পরোয়ানা তামিল করলে জনসাধারণ করণীয় কি? আমার কথা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। জনসাধারণ করণীয় কি? জনসাধারণ কি দায়িত্ব? দেখি একটু দেখো, দেখি যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সিআরপিসির 78 ধারায় বলা হয়েছে যে একজন জনসাধারণ, তার প্রতি যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেয়া হয়, অর্থাৎ কোনো যোদ্ধা, জমির মালিক প্রভৃতি, তারাও কিন্তু বিনা পরোয়ানা বলে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে, মানে অথবা ম্যানেজার। এখানে এখানে লিখিত আকারে তাকে যদি কোনো পরোয়ানা দেওয়া হয়, তাহলে তিনি গ্রেপ্তার করবো, তার দায়িত্ব কি বলা হয়েছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সে ক্ষমতাবান পুলিশ কি ম্যাজিস্ট্রেট সেখানে বলা আছে যে পুলিশ কর্মকর্তার নিকট হাজির করবেন, অর্থাৎ পুলিশের নিকট সমর্পণ করবেন, পুলিশ সেটা আদালতে প্রেরণ করবে। ভালো। তার মানে হলো যে জনসাধারণ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেন কি পারেন? আমরা বলবো হ্যাঁ, সিআরপিসির 78 ধারা অনুযায়ী একজন জনসাধারণ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেন, অর্থাৎ জমির মালিক, জোরদার কিংবা ম্যানেজার, তিনিও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার ক্ষমতা পান।
আমরা 80 ধারাটা বুঝবো। পুলিশ কি কাউকে গ্রেপ্তারের কারণ জানাতে বাধ্য, বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পূর্বে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে কি না? অর্থাৎ পুলিশের দায়িত্ব কি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পূর্বে, গ্রেপ্তার করার প্রাক্কালে একজন পুলিশ যাকে তিনি গ্রেপ্তার করবেন তাকে তিনি গ্রেপ্তার কারণ জানাবেন। আচ্ছা, সংবিধানে তো বলাই আছে যে একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো, সেটা সংবিধানের 33-এ আছে। এগুলো আবার এখানে দেওয়া যাবে না, 33-এ এগুলো দেওয়ার দরকার। 81 হলো অবিলম্বে তাকে কোর্টে পাঠাতে হবে, পরোয়ানা বা ব্রাশির কথাটা বলা হচ্ছে যে আহ গ্রেপ্তারি পরোয়ানা অন্য কোনো থানা এলাকায় তামিল করা যায় কি, যদি যায় কখন? তো গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে বলা হয়েছে যে 82 ধারায় যে হ্যাঁ, একজন পুলিশ অফিসার যে ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাকে অন্য থানা এলাকায় গিয়েও গ্রেপ্তার কার্যকরী করতে পারবে। যাক, এটা আমাদের এরকম গুরুত্ব না। আমাদের গুরুত্ব ছিল এখানে সিআরপিসির 68 থেকে শুরু করে 75 পর্যন্ত। এরপরে আমাদের প্রয়োজন হলো কোনটা? 78 ধারাটা আমাদের প্রয়োজন। এরপরে আমরা যেটা দেখবো 87 ধারা। হুলিয়া কাকে বলে? হুলিয়া বলতে কি বোঝেন, বা হুলিয়া কি? হুলিয়া কাকে বলে, বা হুলিয়া বলতে কি বোঝেন, বা হুলিয়া কি? আচ্ছা, হুলিয়া কিভাবে জারি করতে হয়? হুলিয়া কয় ফর্দ হয়ে? প্রত্যেকটা আমরা প্যারা প্যারা ভাগ করে নেই। হুলিয়া কয় ফর্দ হয়ে থাকে, ভালো কথা। তাহলে এই যে হুলিয়ার যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে সেটি কি, হুলিয়া কাকে বলে? তো আমরা যদি দেখি সিআরপিসির 87 ধারায় হুলিয়া সম্পর্কে বলা হচ্ছে। হুলিয়া কাকে বলে নাজমুল? নাজমুল, হুলিয়া কাকে স্যার বলে? হুলিয়া কাকে বলে? সিআরপিসি সিআরপিসি 87 ধারা 87 এক ধারা উল্লেখ করা আছে, হুলিয়া বলতে বোঝায় কোনো কোনো পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য আদালত। কথাটা তো এটা না, তোমাকে বলতে হবে সিআরপিসির 87 ধারা অনুযায়ী হুলিয়া বলতে বোঝায় যে ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করিবার জন্য আদালত পরোয়ানা প্রদান করেছেন, তাকে যদি কোনোভাবে গ্রেপ্তার করা সম্ভব না হয় বা সে যদি আদালতে আবেদন না করেন, সেক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে হাজির করিবার নিমিত্তে হুলিয়া পরোয়ানা ইস্যু করতে পারেন। বিষয়টাকে বুঝতে পারছো? জি, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, হুলিয়া কিভাবে জারি করতে হয় আজাদ? হুলিয়া কিভাবে জারি করতে হয়? যে 2 ধারা মোতাবেক আসামি যেখানে বসবাস করে সেখানে পাঠ করে স্যার, তারপরে আসামি যেখানে বসবাস করে সেখানে লটকিয়ে, হুম, তারপরে স্যার হলো আদালত। আসামি যে স্থানে বসবাস করে সে স্থানে বলা হয়েছে প্রকাশ্য স্থানে পাঠ করে। এরপরে বলা হয়েছে লটকিয়ে এবং আদালতের নোটিশ বোর্ডে দিয়ে। তার মানে কি, আসামিটা যেন বুঝতে পারে যে সে পলাতক, তাকে আদালত খুঁজতেছে, এই তো নাকি? হ্যাঁ, কি জাফর ইকবাল? জি স্যার। অর্থাৎ বক্তব্যটা হলো যে এখানে যে কথাটা এখানে আসছে সেটা হলো যে এই হুলিয়ার বিষয়টি হলো হুলিয়া 3 ভাবে জারি করা যায়। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি হুলিয়া কয় ফর্দ হয়ে থাকে? 3 ফর্দ হয়, তাই না? হুলিয়া আমরা বুঝলাম যে হুলিয়া কিভাবে জারি করতে হয়। তো সেখানে বলা হয়েছে পাঠ করে, লটকিয়ে এবং আদালতের নোটিশ বোর্ডে টাঙিয়ে, এই তো নাকি? জি আচ্ছা, স্যার। ক্রোক বলতে কি বোঝায়? ক্রোক মানে আটক করা। 88 ধারা ক্রোকের কথা বলা হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। ক্রোকি পরোয়ানা, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা যেটা দেখবো 90 ধারাটা, সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা জারি বা সাক্ষীর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা। আমার কথা কি বুঝতে পারছো? সাক্ষীর প্রতি পরোয়ানা। এখন এখানে যে কথাটি বলা হয়েছে, যেমন আমরা দেখি আদালতের কিছু সাক্ষীর কাগজ আসে, NBWW, নন ভেলাবল উইটনেস ওয়ারেন্ট, সাক্ষীর প্রতি অজামিনযোগ্য পরোয়ানা, তাই বলে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট নয়। NBWW, নন ভেলাবল উইটনেস ওয়ারেন্ট, সাক্ষীর প্রতি অজামিনযোগ্য পরোয়ানা। তো আরেকটা বিষয় হলো সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা, বা সাক্ষীকে হাজির করার নিমিত্তে আদালত সর্বশেষ কি ব্যবস্থা গ্রহণ?
90 ধারায় বলা আছে, যেখানে সিআরপিসির 68 ধারা অনুযায়ী সমন প্রদান করার পরও যদি সে ব্যক্তিটাকে আদালতে হাজির করা সম্ভব না হয়, যদি আদালত বুঝতে পারেন যে এই ব্যক্তিটা আদালতে যাতে হাজির হতে না হয় সেজন্য আত্মগোপন করেছেন বা পলাতক রয়েছেন ইচ্ছাকৃত, অন্য কোনো কারণে তিনি আত্মগোপন করে আছেন, সেক্ষেত্রে আদালত ওই ব্যক্তিটাকে আটক করে আদালতে হাজির করিবার নিমিত্তে সিআরপিসির 90 ধারা অনুযায়ী সাক্ষ্যের প্রতি পরোয়ানা, অজামিনযোগ্য পরোয়ানা ইস্যু করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? জি স্যার। অর্থাৎ এখানে বলা আছে যে সমন ইস্যুর পূর্বে পরে কিন্তু উপস্থিত হওয়া নির্ধারিত, এখানে মানে অর্থাৎ 68 ধারা অনুযায়ী সমন দেওয়া হয়েছিল, কিন্তু তো আদালত আদালত ধরে নিয়েছেন যে এই লোকটা আর হাজির হবে না, সেক্ষেত্রে তাকে তো হাজির হতে বাধ্য করার জন্য একটা নোটিশ দেওয়াই লাগে। আসামির প্রতি যখন 87 ধারা অনুযায়ী হুলিয়া দেওয়া হচ্ছে, 88 অনুযায়ী তার মালামাল ক্রয় করা হচ্ছে, তাহলে সাক্ষীকে কি করা যাবে? তখনই 90 ধারায় বলছে যে সাক্ষীকেও আদালতে হাজির হতে বাধ্য করার নিমিত্তে তার প্রতি পরোয়ানা দেওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? বুঝতে পারছি স্যার। কারো কোনো মন্তব্য আছে এটা নিয়ে? না স্যার। যদি কখনো প্রশ্ন আসে, আপনি ফাঁড়ির একজন ইনচার্জ, আপনি ফাঁড়ির একজন ইনচার্জ, আপনি জানতে পারলেন আপনার থানা এলাকার বা ফাঁড়ি এলাকার কোনো একটি স্থানে চোরাই মাল লুকায়িত আছে, এরকম ঘটনায় আপনার করণীয় কি? কি করবা তুমি? আপনি ফাঁড়ির ইনচার্জ, কি করবেন আপনি? স্যার, সিআরপিসি 98 ধারা মতে হুম, কি করতে হবে বলো? 98 ধারা অনুযায়ী কি করবা? স্যার কোনো স্থানে যে চোরাই মাল জালদের লুকিয়ে আছে সেক্ষেত্রে স্যার এই সংশ্লিষ্ট আদালতের দিকে তল্লাশি পাওয়ার জন্য আবেদন করবো স্যার, 98 ধারা অনুযায়ী। মানে বিষয়টা হলো যে আমরা লিখবো যে সিআরপিসির 98 ধারায় উল্লেখ করা আছে, সেটি হলো যে যদি কোনো স্থানে চোরাই মাল, জাল দলিল, নকল মুদ্রা, নকল সিল লুকায়িত থাকে, তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কথাটা এটাই বলেছে যে আদালতকে অবহিত করতে হবে তল্লাশি পরোয়ানার জন্য। তার মানে আপনার কাজটি কি হবে আপনি করবেন, যেহেতু র্যাঙ্কের কথা বলেনি, বলছে ফাঁড়ির ইনচার্জ, আপনার কাজটি হবে এই তল্লাশি পরোয়ানা প্রাপ্তির লক্ষ্যে অফিসার ইনচার্জের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে আবেদন করা। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? ঠিক স্যার। তার মানে আপনি আবেদন করবেন, এর বাইরে আর কিছু না, আপনি আবেদন করবেন। আপনার করণীয় কি? বা চোরাই মাল, জাল দলিল লুকায়িত আছে মর্মে সংবাদ পেলে পুলিশ অফিসারের করণীয়, পুলিশ অফিসারের কাজটা হবে আদালতকে অবহিত করা। এরপর আদালত যদি আহ অনুমতি প্রদান করেন, তৎপ্রেক্ষিতে পুলিশ অফিসার কি করতে পারবেন? পুলিশ অফিসার এটি তল্লাশি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নেই? আমার কথা বুঝছো? বুঝছি স্যার। স্যার বুঝতে পারি স্যার। অন্যায়ভাবে আটক ব্যক্তির প্রতি পুলিশ অফিসারের করণীয় কি? অন্যায়ভাবে যাকে আটক করা হয়েছে, সিআরপিসি সিআরপিসি স্যার 100 ধারা উল্লেখ করা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সিআরপিসি 100 ধারা উল্লেখ করা আছে স্যার। থানা এলাকার মধ্যে কোনো স্থানে যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কোনো স্থানে ঢুকিয়ে রাখে, সেক্ষেত্রে যদি পুলিশ অফিসার জানতে পারে, সেক্ষেত্রে ওই অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের লোকে সিআরপিসি 100 ধারা অনুযায়ী হ্যাঁ, আদালতে নিয়ে স্যার আবেদন করবেন স্যার। আচ্ছা আচ্ছা। তার মানে এটা হলো যে যে ব্যক্তিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে এরকম কোনো তথ্য পেলে পুলিশের কাজ হবে সিআরপিসির 100 ধারা অনুযায়ী তল্লাশি পরোয়ানা প্রাপ্তির লক্ষ্যে সংশ্লিষ্ট আদালতে অবহিত করা। এ তো নাকি জি স্যার। আদালতের
আদালতের নিকট থেকে তল্লাশি পরোয়ানা প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা, এই তো নাকি? হ্যাঁ, সঠিক স্যার। জি স্যার। আমরা আবদ্ধ স্থানের মালিকের পুলিশ কর্তৃক কোন স্থান তল্লাশি করার ক্ষেত্রে আবদ্ধ স্থানের মালিকের দায় দায়িত্ব উল্লেখ করুন। কি দায় দায়িত্ব? স্যার সিআরপিসি 47 ধারার মতে আবদ্ধ স্থানের মালিক তাকে তল্লাশি করতে অনুমতি প্রদান করবেন। না রে বাবা রে, ওটা না, ওটা বলে বিনা পরোয়ানা। এখানে সিআরপিসির 102 ধারা, তুমি কোথায় চলে যাচ্ছ? 102-এ বলা আছে যে পরোয়ানা বলে আপনি যাকে গ্রেপ্তার করবেন সেই স্থানে ভারপ্রাপ্ত মালিকের দায়িত্ব তাকে তল্লাশি করতে দিবেন, বলাই আছে। বন্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক তল্লাশি করতে দিবেন। আমার কথা কি বুঝতে পারছো? স্যার জি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটা জিনিস খেয়াল রাখো, যদি কোনো প্রশ্ন আসে, তল্লাশি করার ক্ষেত্রে ঘরের দরজা জানলা ভাঙার অধিকার আছে কি? তল্লাশি করার ক্ষেত্রে কোনো স্থানের দরজা জানলা ভাঙার অধিকার আছে কি? 102-এ 2 আছে স্যার। আচ্ছা, আচ্ছা, সেখানেও 48 ধারা প্রয়োগ করা যাবে, এই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, good. পুলিশ কি তল্লাশি কাজে সাহায্যের জন্য সাক্ষী তলব করতে পারেন? 103 ধারার মতে 103-এর একেবারে স্যার। তার মানে সাক্ষী তলব করতে পারেন। একজন পুলিশ অফিসার কোনো স্থান তল্লাশি করার প্রয়োজন মনে করলে 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করতে পারেন। আচ্ছা, পুলিশের তল্লাশি কাজে যদি কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা না করেন বা পুলিশের তল্লাশি নোটিশ পাওয়ার পরে যদি হাজির না হন, সে ব্যক্তির কি অপরাধ হবে? জি স্যার। কত ধারায়? পেনাল কোডের 100 কত? 176 না কত? 87 স্যার। যাক, ওটা আমাদের দরকার নেই, আমরা অতটা না যাই। আমরা এখানে দেখি আবদ্ধ স্থানের মালিক তল্লাশি করতে দেবেন, বেশি করতে গিয়ে তোমরা আবার ধারা দিয়ে দিবা। আর 103-এ বলা আছে যে পুলিশ তল্লাশি করার ক্ষেত্রে সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কাজ পরিচালনা করবেন। যাক, ভালো। এ পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। কারো কিছু বলার থাকলে বলতে পারো। আর কে জানি একটা প্রশ্ন দিছিল তোমরা, তাই না? আমরা কালকে এই নসিহতের বিষয়ে আলোচনা করবো। কে জানি একটা বিষয় দিছিল তোমরা, আমি যেটা দেখি তোমাদের, এটা কি জানি একটা প্রশ্ন দিছো। হুম, আচ্ছা, সড়ক পরিবহন আইন থেকে স্যার। একটা সড়ক পরিবহন আইনের প্রশ্ন দিছে আমাদের, কে জানি। মহাসড়কে দায়িত্বরত অবস্থায় বেতার মারফতে জানতে পারলে, এটা অনেক আগের ভুয়া প্রশ্ন। মালবাহী একটি ট্রাক প্রাইভেট কারের পিছন দিক থেকে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত করে। প্রাইভেট কারের ড্রাইভার গুরুতর আহত অবস্থায় অজ্ঞানে পড়ে যায়। স্থানীয় অতিথি জনতা ট্রাক ড্রাইভার ও ট্রাককে আটকে রেখেছে। আপনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পেলেন ট্রাক ড্রাইভারের মুখ দিয়ে নিঃশ্বাসিত দ্রব্য অত গন্ধ বের হচ্ছে। আচ্ছা, এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন মেয়াদ 2 মাস উত্তীর্ণ। আচ্ছা, 1 মাস। আচ্ছা, ইন্স্যুরেন্স নাই। এক্ষেত্রে টিএসআই হিসেবে আপনার করণীয় কি করবেন আপনি এখানে? কি করব? দায়িত্বরত থাকলে স্যার প্রথমে তো আহত ব্যক্তিকে আর কি চিকিৎসার ব্যবস্থা করতে হবে কোন ঘটনাস্থলে আইনে যাওয়ার বলা পরে। আছে তুমি চিকিৎসার ব্যবস্থা করবা? স্যার স্যার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ 36-এর 5 ধারা স্যার অপরাধ করবে স্যার। আরে ঘোড়া ডিম মিয়া, এখানে তোমার কাজটা হবে এই ব্যক্তিকে সড়ক পরিবহন আইনে 110 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা, আর কিছু নাই। জি স্যার, এইটাই সঠিক স্যার। এখানে উল্টা পাল্টা দিছে দেখে এখানে কি বলছে, এটা নাই সেটা নাই, শেষে বলছে আপনি কি, আপনি তো প্রসিকিউশন দিতে পারবেন না। বোঝা গেছে? বোঝা নাই? কি বলছে, আপনি টিএসআই হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। আপনি সরাসরি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। এবং এই গাড়িটা কোথায় রাখলেন, এখানে তার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তার মুখ দিয়ে দুর্গন্ধ স্যার এটা তো বেরোচ্ছে। টিএসআই হিসেবে স্যার এটা তো স্যার তো মোহাম্মদের ক্ষমতা আছে স্যার।
আরে বাবু, তার মধ্যে তো আমি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করব, গাড়িটা কোথায় রাখলাম, তাকে কোথায় রাখলাম, এই কাজটি করব। তার স্যার চিকিৎসা ব্যবস্থা কি করব আমি? তার কাগজপত্র নাই। আমি 54 দ্বারা দুঃখিত 110-এ গ্রেপ্তার করবো, গ্রেপ্তার করার পরে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। নাকি আমি ভুল বললাম? কোনটা, জাফর ইকবাল? না স্যার, সঠিক স্যার, এটা নিয়ে স্যার আমি একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি স্যার। তোমাকে বিষয়টা বুঝতে হবে, আমি বলি তোমাকে। মহাসড়কে দায়িত্ব বেতার মারফত জানতে পারলা, তুমি বেতার মারফতে জানতে পারলা একটি ট্রাক হাবিজাবি ইত্যাদি ধক্কাধক্কি করছে। আচ্ছা, উত্তীর্ণ। এক্ষেত্রে টিএসআই হিসেবে আপনার দায়িত্ব পালন করবে। আপনার কি হবে? মহাসড়কে দায়িত্বরত অবস্থায় বেতার মারফত জানতে পারলা ইত্যাদি ইত্যাদি, পিছন দিক থেকে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত করেছে। আচ্ছা, ভালো কথা। পরে আছে স্থানীয় জনতা ট্রাক আটক, ড্রাইভারকে আটক করে রেখেছে। আপনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পেলেন ট্রাক ড্রাইভারের মুখ দিয়ে নেশা জাতীয় দ্রব্য। আগে কিগুলো হয়েছে ওগুলো আপনার বিষয় না, আপনি নেশা জাতীয় দ্রব্য দুর্গন্ধ ছড়ে বেড়াচ্ছে, ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাই এবং গাড়ির রেজিস্ট্রেশনের মেয়াদ 2 মাস পর্যন্ত নাই, ড্রাইভিং লাইসেন্স যার নাই তাকে আপনি কি করবেন? জরিমানা করবেন? এরকম অবস্থায় আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলে সবই শেষ। কি আমার কথা কি ঠিক আছে না নাই? জি স্যার, জি ঠিক স্যার। আছে স্যার। কেটা কইছে আপনি ডাম্পিং ইয়ার্ডে? সব ক্ষেত্রে কি ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে হয়? ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে হয়? যাক, এরপরে কার কি বলা আছে বলো। স্যার হ্যাঁ, স্যার ওই যে পিআরপি একটা প্রশ্ন, পিআরপি হলো পিআরটি আর পিআরটি 565 এই বিষয়ে কোনো কথা বলতেন স্যার দরকার একটু নেই বাবা, পিআর 565 এটা আমরা আলোচনা করছি কয়েকবার। এগুলো সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে বলা আছে পিআর 500 এবং 501 পিআরবি, ঠিক আছে? পিআরপি কত বিষয় এটা? 500 এবং 501 এগুলো স্যার খুব অবৈধ, করে দেখবা। স্যার হ্যাঁ, স্যার অবৈধ আত্মসাৎ হ্যাঁ, কোন ধারা স্যার? হ্যাঁ বলো। অবৈধ আত্মসাৎ হ্যাঁ, মানে এটা ইয়ে আছে আর কি, চুরি এবং অবৈধ আত্মসাতের মধ্যে পার্থক্য তো, চুরির ধারাটা তো জানি স্যার, এখন অবৈধ আত্মসাৎটা এটা 403, একটু। 403 ধারা, 403 ধারা, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কারো কিছু? স্যার এই যে হ্যাঁ, দণ্ডবিধির 3টা সংজ্ঞা, বিষয়টা হলো যে অপরাধের সহায়তা, অপরাধের প্রয়োজনা, আবার আরেকটা আছে দুষ্কর্মের সহায়তাকারী। 3টার ধারা কি 3টা নাকি? এটা একটু ব্যস্ত আছে স্যার। একটা হলো অপরাধের প্ররোচনা। প্ররোচনা, প্ররোচনা 107 ধারায় বলা আছে প্ররোচনা কাকে বলে। দুষ্কর্মের সহায়তাকারী। দুষ্কর্মের সহায়তাকারী হলো কোথায় জানো? সিআরপিসি 337 ধারায় রাজসাক্ষী। দুষ্কর্মের সহায়তাকারীকে কখন ক্ষমার প্রস্তাব দেয়া হয়, এটাই তো আলোচনা করতে চাচ্ছ? স্যার এটা কি সংজ্ঞা হবে স্যার? দুষ্কর্মের সহায়তাকারীর কোনো সংজ্ঞা হয় কি, বা সংজ্ঞা আকারে রাজশাহী কোনো? রাজশাহী কারাগারে দুষ্কর্মের যেতে হয়। সহায়তাকারী যদি হয় তাহলে 337 ধারা হবে। অর্থাৎ এখানে রাজসাক্ষীর কথাটা বলা হয়েছে। আর প্ররোচনার বিষয়টা যদি হয় পেনাল কোডের 107 ধারা। যাক, ওটা আমরা আমাদের নলেজে আছে, আমরা এগুলো যখন পড়াবো ওটা আসবো আমরা এটা শেষে। আর কারো কিছু বলার আছে তোমাদের? না স্যার, রাজলক্ষ্মী, কিছু বলার নেই স্যার। রাজলক্ষ্মী কিছু বলবা? রাজলক্ষ্মী? না স্যার। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আর পরীক্ষার সামনে এই যে আমরা যেগুলো আলোচনা করতেছি প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা যেগুলো বলছো এগুলো কোনো গুরুত্বপূর্ণ না। তোমরা যে 2-3টা প্রশ্ন করছো একটা গুরুত্বপূর্ণ না, তবে এই যে প্রশ্নটা দিছে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার স্যার, সম্ভবত আসছিল। হ্যাঁ, এটা আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন স্যার, সড়ক পরিবহনে 110 ধরলেই তো সব শেষ হয়ে যায়, ফাইনাল হ্যাঁ, হয়ে যায় স্যার। তুমি একটু ইয়েতে যাও তো, যেখানে 49 ধারা যদি কেউ 49 ধারা যদি কেউ অমান্য করে সেক্ষেত্রে 110-এ গ্রেপ্তার করা যায় কিনা দেখো তো।
49-এ কোনো অপরাধ করলে 92 আছে, 110-এর ভিতরে 92 আছে স্যার। আচ্ছা, তারপরে 92 একই গ্রেপ্তার করবে। লাইসেন্স যদি কারো না থাকে, যদি কারো লাইসেন্স না 66 থাকে, 66 আছে স্যার। 66 কি 110-এ আছে? আছে স্যার। তারপরে মেয়াদ উত্তীর্ণ হলে আছে স্যার। আছে, 110-এ আছে। স্যার রেজিস্ট্রেশনও তো মেয়াদ উত্তীর্ণ হয় না, ওরা তো ভুল লেখছে স্যার। রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন একবারই হয় না, হবে তার না। আচ্ছা, টোটাল কথা হলো আছে, তিনি কি করতে পারবেন? তিনি বিনা পণায় গ্রেপ্তার করতে পারবেন। গ্রেফতার করতে পারে। হাসপাতালে এবং নিয়ে যাবো, অমুক নিয়ে যাবো, তমুক নিয়ে যাবো, এখানে তো ওইভাবে না। যদি এমন হতো যে সেখানে কয়েকজন লোক গুরুতর আহত হয়েছে, অমুক অমুক হয়েছে, সেটা তো আলাদা, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এবং ওই গুরুতর আহত হয়েছে সেক্ষেত্রে 95, 98, 105 আছে স্যার, না 110-এর ভিতরে। না 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 না, গুরুতর আহত হয়েছে, ভালো কথা, আপনি উপস্থিত হয়ে দেখলেন এইভাবে আছে, তা তুমি গিয়ে দেখলা যে ড্রাইভারের মুখ দিয়ে লালা পড়তেছে, সেখানে তো অ্যাক্সিডেন্টের কথা নাই। গ্রেফতার করার ছাড়া উপায় নেই স্যার। এখন কি এটাই যে আমি গাড়িটি সরাবো, রেকার ডাকবো, এ ডাকবো, ও ডাকবো, যাতে তুমি ভুল পথে যাও, বুঝতে পারছো রাকিব? জি স্যার। স্যার তুমি যাতে ভুল পথে যাও সেই জন্য এই প্রশ্নটা, ঠিক আছে? 110-এ স্যার বিনা পণে গ্রেপ্তার আমিও হিসাব করছি স্যার, কিন্তু বাকি যেগুলো কাজ আর কি, যে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ নেই, ফিটনেস নেই, এই কারণে একটু আমাদের কনফিউজ ছিল স্যার, এখন ঠিক হলো। রেজিস্ট্রেশনের মেয়াদ নেই দিয়ে দিচ্ছে। আমিও কিন্তু গ্রেপ্তারই করতেছি বিনা পরোয়ানায়, গাড়িটা সহ নিয়ে যাচ্ছি। তো এরপরে আমি যদি এগুলা দিই তাহলে তো আর একটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করব, আবার প্রসিকিউশন দেবো, তা তো না। আমি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে তার অপরাধগুলো উল্লেখ করে আদালতকে সোপর্দ করবো, আদালত তার জরিমানা করবো ওই ওই সকল অপরাধ। বিষয়টা এখন বুঝতে পারছো? স্যার, জি এখন স্যার। যে ওই যে ড্রাইভারদের যে আটকায় রাখলো, সেক্ষেত্রে কি জনগণের যে একটা 119, এগুলো 103 হবে না, সেটা এগুলো ঘোরা ডিম হবে না, সব জায়গায় ধারা খোঁজার কিছু নেই। তার ড্রাইভারকে আটকায় রাখতেই পারে, তারা যদি ড্রাইভারকে মারধর করতো, ভাঙচুর করতো, তাহলে এটা কথা ছিল, তাদের দায়িত্ব ছিল। এখানে তো তার কথা বলা আছে, এ ছাগল পাগল নিয়ে কোন জায়গায় যাবো, আমাদের সমস্যা হলে তাই। কিরকম যে হয়েছে একটা, বলি আর একটা। আমার প্রশ্ন অন্যটা, প্রশ্নটা হলো এখানে বলছে এটিএসআই কি, টিএসআই কি করবেন? এর জনসাধারণের দায়িত্ব কি টিএসআই দিবে? না স্যার। সড়ক পরিবহনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় যারা কিনা সড়ক পরিবহন যানবাহন সংক্রান্ত অপরাধ করে, কিন্তু জনসাধারণে 119 ধারা যদি পুলিশকে গ্রেপ্তার করতে পারবে ওই ধারায়? পারে না স্যার। না স্যার, পারে না স্যার। তো বোঝে না। যাই হোক, ভালো থাকো সবাই, কালকে কথা হবে। আর সবাই একটু গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে? ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।